হ্যাঁ, শুরু করব নতুন চ্যাপ্টার দৃঢ় বস্তুর ঘূর্ণন। দেখো, এটা হচ্ছে আমাদের বলবিজ্ঞানের লাস্ট চ্যাপ্টার, মেকানিক্সের লাস্ট চ্যাপ্টার দৃঢ় বস্তুর ঘূর্ণন। খুব ভালো করেই বোঝা যাচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন এই চ্যাপ্টার মেকানিক্সের সমস্ত বিষয় যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে সবগুলোর কনসেপ্ট একসঙ্গে এই চ্যাপ্টারের মধ্যে আছে। আর এই চ্যাপ্টারের ওয়েটেজও খুব বেশি। আমি কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, কম্পিটিটিভ এক্সামে এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। স্টার্ট করি দৃঢ় বস্তুর ঘূর্ণন। তাহলে চ্যাপ্টারের নাম 11-এর মধ্যে অনেকের কাছে এই চ্যাপ্টারটাই সব থেকে বেশি কঠিন মনে হয়। যাদের কাছে কঠিন মনে হবেই, ওদের কাছে সব চ্যাপ্টারই কঠিন মনে হবে। তোমরা একটু সহজ করে ভাববে, তেমন কিছু কঠিন না। স্টার্ট করছি দৃঢ় বস্তুর ঘূর্ণন। প্রথমেই দৃঢ় বস্তুর ঘূর্ণন, আগে তো দৃঢ় বস্তু কি জিনিস সেটা বুঝতে হবে। দৃঢ় বস্তু হচ্ছে, দৃঢ় মানে কি? কঠিন, শক্ত বস্তু। শক্ত বলতে আমরা কি বুঝি? দৃঢ় বস্তু হচ্ছে অসংখ্য বিন্দু বস্তুর সমষ্টি। দেখো, এর মধ্যে অসংখ্য বিন্দু বস্তু থাকবে, কিন্তু এই বিন্দু বস্তুগুলোর দূরত্ব, পারস্পরিক দূরত্ব খুব কম হবে। অসীমভাবে ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ এই বিন্দুগুলোকে তুমি কি ধরতে পারো? অ্যাটম ধরতে পারো, মলিকুল ধরতে পারো, পরমাণু ধরতে পারো, অণু ধরতে পারো। অসংখ্য ক্ষুদ্র কণার সমবায়ে গঠিত হচ্ছে দৃঢ় বস্তু। মানে কণার সমবায়ে গঠিত হলে দৃঢ় বস্তু হবে না, কিছু কন্ডিশন আছে। দুটি কণার মধ্যে দূরত্ব খুব ক্ষুদ্র হতে হবে, 1 নম্বর কন্ডিশন। আর পারস্পরিক যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না। এটার মানে বাইরের থেকে যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটা চ্যাপ্টা হয়ে যেতে পারে। চ্যাপ্টা হলে আর তাহলে দৃঢ় বস্তু হবে না। তার মানে কি? পারস্পরিক দূরত্ব কণাগুলোর চেঞ্জ হয়ে গেল। আদর্শ দৃঢ় বস্তু যদি বলি, কণাগুলির দূরত্ব কখনোই চেঞ্জ করা সম্ভব না। বাইরের থেকে যতই চাপ প্রয়োগ করো, বাইরের থেকে যতই বল প্রয়োগ করো। তাহলে দৃঢ় বস্তুর সংজ্ঞাটা আমরা এইভাবেই সংজ্ঞায়িত করি যে অসংখ্য বিন্দু বস্তু সমবায়ে গঠিত যে বস্তু, এবং প্রতি এক জোড়া কণার মধ্যে বা প্রতি জোড়া কণার মধ্যে দূরত্ব হবে খুব ক্ষুদ্র, এবং এই দূরত্ব কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না, তবেই তাকে বলা হবে দৃঢ় বস্তু। তাহলে ছোট্ট করে একটা সংজ্ঞাটা লিখে দিই, কারণ এই সংজ্ঞার থেকেও কোশ্চেন হয়। দৃঢ় বস্তু অসংখ্য বিন্দু বস্তুর সমবায়ে গঠিত, যার প্রতি জোড়া বিন্দু বস্তুর মধ্যে দূরত্ব অসীমভাবে ক্ষুদ্র। অসীমভাবে দূরত্ব ক্ষুদ্র, অ্যাকচুয়ালি ইংরেজিতে বলে ইনফাইনাইট স্মল, সেটাকে আমরা বাংলা করে বলছি অসীমভাবে ক্ষুদ্র। ক্ষুদ্রটা একেবারে অসীম বলতে বড় না, ক্ষুদ্রের ক্ষেত্রে অসীম হয়। দূরত্ব অসীমভাবে ক্ষুদ্র, এবং এই দূরত্ব কোনোভাবে পরিবর্তন করা সম্ভব হয় না। বাহ্যিক বল বা বাহ্যিক চাপের প্রভাবে এই দূরত্ব পরিবর্তন করা যায় না। এই দূরত্ব কোনোভাবে পরিবর্তন করা যায় না। যদিও আমরা এটাকে আদর্শ দৃঢ় বস্তু বলছি, তার মানে বোঝা যাচ্ছে বাংলা কথায় শক্ত বস্তু, যেটাকে চ্যাপ্টা করা যাবে না, বড় করা যাবে না, সেটাই দৃঢ় বস্তু। এবার আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন, মানে দৃঢ় বস্তুর গতি পড়বো আমরা। দৃঢ় বস্তুর গতি 3 প্রকার। একটাকে বলি আমরা চলন গতি, আরেকটাকে বলি আমরা ঘূর্ণন গতি, আরেকটাকে আমরা মিশ্র গতি বলি। এবার চলন গতি সম্বন্ধে একটু বলে নেই। চলন গতি কি? নিচের ক্লাসেই পড়ছো চলন গতি। চলন গতি মানে হচ্ছে কোনো দৃঢ় বস্তু, বলো তো পেনটা দৃঢ় বস্তু কিনা? অবশ্যই। সামনাসামনি যা শক্ত যে সমস্ত বস্তু দেখতে পাচ্ছি, আকার চেঞ্জ করা যায় না, সেগুলি দৃঢ় বস্তু। চেঞ্জ করা যায় না মানে কি? ওটা অ্যাকচুয়ালি আদর্শ দৃঢ় বস্তুর ক্ষেত্রে চেঞ্জ করা যায় না। তা আমরা ধরে নেব চেঞ্জ করা যায় না, আমরা পড়বো কিন্তু এইভাবেই, আদর্শ দৃঢ় বস্তু ধরেই আমরা পড়ছি। তাহলে চলন গতি কাকে বলে? এবার দৃঢ় বস্তুর গতি যদি এমন হয় যে কোনো মুহূর্তে প্রতিটি কণার বেগ সমান। যে কোনো মুহূর্তে, ছোট করে লিখবো তো, যে কোনো মুহূর্তে প্রতিটি কণার বেগ সমান হলে ওই গতিকে চলন গতি বলে। দেখো, চলন গতির সংজ্ঞা কি দিলাম? যদি প্রতিটি কণার বেগ সমান থাকে, কখন? কোনো মুহূর্তে। দেখো, এটা জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে। যে কোনো মুহূর্তে প্রতিটি কণার বেগ সমান হলে ওই গতিকে চলন গতি বলে। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা বোঝো। দেখো, চলন গতির উদাহরণ, ধরো একটা দণ্ডের মধ্যে অসংখ্য কণা আছে। দৃঢ় বস্তুর মধ্যে যে কণাগুলোর কথা বলা হলো সেগুলো তো আছেই। এইখানে দণ্ডটা গতিশীল মনে করো, 3 মিটার পার সেকেন্ড বেগে এখানে গতিশীল। এই জায়গাটায় গতিবেগের 3 মিটার পার সেকেন্ড। একটু পরে ওই দণ্ডের গতিবেগ এখানে আসছে, যখন গতিবেগ বেড়ে গিয়ে মনে করো 5 মিটার পার সেকেন্ড হলো, তারপরে হয়তো অন্য গতিবেগ আবার অন্য একটা কিছু হলো, 7 মিটার পার সেকেন্ড বা 10 মিটার পার সেকেন্ড হলো, যা ইচ্ছা। দেখো, বিভিন্ন জায়গায় দণ্ডের গতিবেগ বিভিন্ন, কিন্তু এখানে একটা বিষয়, সংজ্ঞাতে কি লেখা হচ্ছে? কোনো মুহূর্তে প্রত্যেকটা কণার গতিবেগ সমান, এটা লেখা হচ্ছে। এই মুহূর্তে যখন এইখানে ছিল
এই কণাটার গতিবেগ 3 মিটার পার সেকেন্ড ছিল, এই কণাটার গতিবেগ 3 মিটার পার সেকেন্ড ছিল, এই কণাটার 3 মিটার গতিবেগ ছিল। পরের মুহূর্তে এখানে যখন আসলো, দণ্ডের গতিবেগ চেঞ্জ হলো, কণার গতিবেগ এই পজিশন থেকে এই পজিশনে চেঞ্জ হলো, কিন্তু এই মুহূর্তে সব কণার গতিবেগ তো 5 মিটার পার সেকেন্ড। একটু পরে আবার সব কণার গতিবেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই ধরনের যদি দেখো সবারই গতিবেগ সমান কোনো মুহূর্তে, এটাকে আমরা বলবো চলন গতি। চলন গতি যে সরলরৈখিক পথেই হতে হবে এমন কোনো কথা না। বেগ সমান মানে কি? বেগের দিক সমান হতে হবে, বেগের অভিমুখ একই হতে হবে। প্রত্যেকটা কণার বেগের অভিমুখ দেখো সমান্তরাল না, মানে একই। আর বেগের মানও সমান হতে হবে। বেগ সমান কথার কিন্তু দুইটা অর্থ, বেগের মান সমান আর অভিমুখ সমান। তাহলে এটাকে একটা চলন গতির উদাহরণ। এবার দেখো তো, মনে করো একটা দণ্ড, এরকম একটা দণ্ড এইরকম পথে এখানে নিয়ে আসা হলো। এরকম পথে আমি 4টা জায়গা দেখালাম, এর গতিটা চলন গতি বলবো কিনা, এভাবে ধরে আমি এইভাবে নিয়ে আসলাম, চলন গতি বলবো কিনা। চলন গতির সংজ্ঞা আমাদের কি বলছে? কোনো মুহূর্তে প্রতিটি কণার গতিবেগ সমান হতে হবে। দেখো তো, এইখানে যখন কণা গুলি আছে তার গতিবেগ এদিকে সরানো হচ্ছে, তো প্রতিটি কণার গতিবেগ তো এদিকেই আছে, সমান আছে না, এবং একই দিক আছে না, আছে তো। এইখানে আবার দণ্ড এইভাবে আসছে, তারপরে প্রতিটি কণার গতিবেগ কিন্তু এরকম আছে, ধরো সমান্তরাল আছে তো, মান এক এবং দিকও এক। এইখানে যখন আসছে দণ্ড এদিকে চলে আসছে, তখন আবার প্রতিটি কণার গতিবেগ এইভাবে আসছে। তাহলে এই গতিকে চলন গতি বলবো? প্রতিটি কণার কোনো মুহূর্তে গতিবেগ সমানই আছে এখানে। এটা যদি 3 মিটার পার সেকেন্ড হয়, এটাও 3 মিটার পার সেকেন্ড, এটাও 3 মিটার পার সেকেন্ড। এখানে যদি 5 মিটার পার সেকেন্ড হয়, এটাও 5 মিটার পার সেকেন্ড, এটাও 5 মিটার পার সেকেন্ড। অভিমুখ এক, প্রত্যেকটা কণার গতির অভিমুখ এক, এখানেও প্রত্যেকটা কণার গতির অভিমুখ এক। তাহলে এটাকেও আমরা চলন গতি বলবো। তাহলে বক্র পথেও চলন গতি হয়, এটাকে আমরা বলি সরল চলন গতি, এটাকে বলি আমরা বক্র চলন গতি। ঠিক আছে? তাহলে আমাদের তো এগুলো অতটা ডিটেইলস লাগবে না, এটাকে আমরা বলবো, পাশে লিখে দাও ছবিটা দিয়ে, এটাকে বলা হয় সরল চলন গতি, আর এটা হচ্ছে বক্র চলন গতি। তাহলে চলন গতি অনেকেরই ধারণা হয়ে থাকে যে সোজা পথেই বোধহয় হয় চলন গতি, তা না, বক্র পথেও চলন গতি হয়। হ্যাঁ, কন্ডিশন ফুলফিল করতে হবে, কোনো মুহূর্তে সমস্ত কণার গতিবেগ একই হতে হবে, সেটা আমরা বলবো বক্র চলন গতি। এই চ্যাপ্টারে আমাদের চলন গতি পড়ার বিষয় না, আমাদের পড়ার বিষয় হচ্ছে ঘূর্ণন গতি। নেক্সট হচ্ছে ঘূর্ণন গতি। 2 নম্বর, যে কোনো একটা দৃঢ় বস্তু, আমি একটা দৃঢ় বস্তু ধরলাম, এই দৃঢ় বস্তুটা ঘুরছে, কোনো একটা রেখার সাপেক্ষে ঘুরছে, এই রেখার সাপেক্ষে দৃঢ় বস্তু ঘুরছে, এইভাবে ঘোরানো হচ্ছে দৃঢ় বস্তুটাকে। দেখো দৃঢ় বস্তুর মধ্যে কণাগুলি, এখানে একটা কণা, অসংখ্য কণা আছে, বিভিন্ন কণা বিভিন্ন পজিশনে আছে, অসংখ্য আছে। প্রত্যেকটা কণার গতিপথ কেমন হবে? এই কণাটার গতিপথ এরকম একটা বৃত্তপথে ঘুরবে না, এই কণাটা একটা বৃত্তপথে ঘুরবে না, এই কণাটাও একটা বৃত্তপথে ঘুরবে। প্রত্যেকটা কণা দেখো বৃত্তপথে ঘুরছে, এবং বৃত্তের যে তলগুলো সেগুলো সব সমান্তরাল। কোনো বস্তু যদি এমন ভাবে ঘোরে যে বস্তুর কণাগুলি সব বৃত্তপথে এবং তাদের তলগুলি সব সমান্তরাল, এবং আরেকটা জিনিস দেখো, এই যে বৃত্তপথে যে ঘুরছে, বৃত্তের কেন্দ্রগুলো একটা রেখার উপর অবস্থান করছে, তাই না? এই রেখাটার উপর কেন্দ্র অবস্থান করবে, তাহলে এই বস্তুর গতিকে আমরা ঘূর্ণন গতি বলবো। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রতিটি কণা বৃত্তাকার পথে ঘুরবে। ফ্যানটা ঘুরছে, ফ্যানের মধ্যে আমি অনেক কণা যদি আমি ধরি, প্রত্যেকটা কণা বৃত্তাকার পথে ঘুরছে না? এই কাছে যদি ধরি সেটাও বৃত্তাকার পথে, দূরে যেটা ধরছি সেটাও তো বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে প্রত্যেকটা কণা বৃত্তাকার পথে ঘুরতে হবে, 1 নম্বর। তাহলে আমি এখানে পয়েন্ট করে লিখি, দৃঢ় বস্তুর প্রতিটি কণা বৃত্ত পথে আবর্তন করে, এটারই 2 নম্বর পয়েন্ট। বৃত্তপথের তলগুলি পরস্পর সমান্তরাল হয়। নম্বর 3, বৃত্তপথের কেন্দ্রগুলি একটি রেখার উপর অবস্থান করে। এই রেখাকে, যে রেখার উপর কেন্দ্রগুলি অবস্থান করে, এই রেখাটাকে বলা হয় ঘূর্ণাক্ষ বলে। ঘূর্ণাক্ষকে আমরা ইংরেজিতে অ্যাক্সিস অফ রোটেশন বলি। আমি ব্র্যাকেটে AOR লিখে দিই, মাঝে মাঝে আমি AOR যদি লিখি তোমরা বুঝবে এটা ঘূর্ণাক্ষ, অ্যাক্সিস অফ রোটেশন, ঘূর্ণাক্ষ বলে। তাহলে ঘূর্ণাক্ষ কোনটা বুঝে গেলাম, তাহলে এটা হচ্ছে ঘূর্ণাক্ষ। তাহলে এই বস্তুটা এইভাবে ঘুরছে, কিন্তু এটাকে ঘূর্ণাক্ষ আমরা বলছি। তাহলে এই ধরনের গতিকে আমরা ঘূর্ণন গতি বলি। আচ্ছা, ঘূর্ণাক্ষ যেখানে সেখানে হতে পারে তো? ঘূর্ণাক্ষ এখানে হতে পারে, ঘূর্ণাক্ষ এখানে হতে পারে না? হ্যাঁ হতে পারে, আমি কিভাবে ঘোরাচ্ছি তার উপর নির্ভর করবে। আচ্ছা, ঘূর্ণাক্ষ বাইরে হতে পারে না? হ্যাঁ হতে পারে। এইখানে ঘূর্ণাক্ষ, আমি একটা বস্তুকে এইভাবে ঘোরাচ্ছি, সুতায় বেঁধে ধরো ঘোরাচ্ছি, তাহলে এইভাবে ঘুরছে, তাহলে ঘূর্ণাক্ষ বাইরেও হতে পারে।
ঘূর্ণাক্ষ যে কোনো জায়গায় হতে পারে। এবার একটা বস্তুর ক্ষেত্রে ঘূর্ণাক্ষ দুইটা হতে পারে কিনা, একাধিক ঘূর্ণাক্ষ থাকতে পারে কিনা। একটি বস্তু একাধিক ঘূর্ণাক্ষ সাপেক্ষে ঘুরতে পারে। লাটিম খেলছো কোনোদিনও? লাটিম নিজের অক্ষের উপরে ঘোরে, আবার দেখবে ও যখন মাটিতে ছাড়ো তখন ওটা আবার লাটিমটা আবার পথ অতিক্রম করে, সেটাও বৃত্তাকার পথে যায়। আরে ছাড়ো, লাটিম ছাড়ো, আজকালকার ছেলেপেলেরা লাটিমও খেলে না। মাঝখানে সূর্য থাকে, দেখো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এইখানে একটা অক্ষ আছে পৃথিবীর, আর সূর্যের এখানে একটা অক্ষ আছে। তাহলে পৃথিবীর ঘূর্ণাক্ষ দুইটা হলো, এইটাও পৃথিবীর ঘূর্ণাক্ষ, এখানে পৃথিবীর ঘূর্ণাক্ষ সূর্যের মধ্যে দিয়ে পাস করছে, সূর্যের চারপাশে ঘুরছে একটা, আবার নিজ অক্ষের উপরে ঘুরছে। তাহলে আমি বলতেই পারি একটা বস্তু একাধিক ঘূর্ণাক্ষ সাপেক্ষে ঘুরতে পারে। বুঝতে পারছো? তাহলে এই পয়েন্ট মনে রাখবে, একটা বস্তু একাধিক ঘূর্ণাক্ষ সাপেক্ষে ঘুরতে পারে। তারপরে আরো শোনো, ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। ধরো এই একটা বস্তু, আমি এই বিন্দুকে কেন্দ্র করে ঘোরাচ্ছি, এ ও আর। তারপরে বস্তুটা কিভাবে ঘুরছে আইডিয়া করো। এটা অক্ষ, বস্তুটা ঘুরছে এইভাবে, মানে বস্তুটা ঘুরছে এইভাবে। অক্ষ যদি এটা হয়, অক্ষের সাপেক্ষে লম্বভাবে ঘুরবে কিন্তু বস্তু সবসময়। তাহলে ঘুরছে বস্তু এইভাবে। আচ্ছা এখন শোনো, এই বস্তুটার মধ্যে প্রত্যেকটা কণার কৌণিক বেগ সমান। কেন? ধরো এই বস্তুটা কিছুক্ষণ পরে এখানে আসছে, ধরো একটু পরে এখানে আসছে, দেখো তো এই যে প্রথম কণাটা যে কোণ আবর্তন করলো, দ্বিতীয় কণাটা একই কোণ আবর্তন করবে না? তৃতীয় কণাটাও একই কোণ আবর্তন করবে, সমান কোণ আবর্তন করছে প্রত্যেকটা কণা। তাহলে প্রত্যেকটা কণার কৌণিক সরণ এক বা কৌণিক গতিবেগও এক, একই সময় তো যাচ্ছে, একই সময় একই কোণ আবর্তন করছে প্রত্যেকটা কণা। তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা কণার কৌণিক বেগ সমান। অর্থাৎ বস্তুটা যদি, এই গোটা বস্তুটা যদি আমি ওমেগা কৌণিক বেগে ঘোরাতে থাকি এইভাবে, প্রতিটা কণার কৌণিক বেগ সমান। শুধু তাই না, আমি যদি কৌণিক ত্বরণ নিয়ে ঘোরাতে থাকি, গতি যদি বাড়তে থাকে, তখন প্রত্যেকটা কণার কৌণিক ত্বরণও সমান। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক রাশিগুলো সমান, কৌণিক সরণ এগুলো সমান, কিন্তু রৈখিক বেগ আলাদা আলাদা হবে, রৈখিক ত্বরণ আলাদা আলাদা হবে। কারণ দেখো, তোমরা মনে করে দেখো, রৈখিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, ভি ইকুয়াল টু ওমেগা আর। এইটার ওমেগাও যা, এটার ওমেগা তা, এটার ওমেগা একই, কিন্তু ঘূর্ণনের ব্যাসার্ধ কি সবার সমান? আলাদা। তাহলে আর আলাদা আলাদা হওয়ার জন্য ওমেগা সেম হলেও ভি আলাদা হচ্ছে। তাহলে এইখানে আমি একটা পয়েন্ট লিখবো, তাহলে দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে প্রতিটি কণার কৌণিক বেগ কমা কৌণিক ত্বরণ সমান হলেও তাদের রৈখিক বেগ ও ত্বরণ আলাদা। এখানে একটা v1 ইজ ইকুয়াল টু ওমেগা r1, একটা ব্যাসার্ধ যদি r1 হয়, ওমেগা সবার সেম, v2 ইজ ইকুয়াল টু ওমেগা r2, v3 ইজ ইকুয়াল টু ওমেগা r3 ডট 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 এরকম হবে কণাগুলোর গতিবেগ। দেখো গতিবেগ আলাদা হচ্ছে, ওমেগা সেম হচ্ছে সবার। কেন গতিবেগ আলাদা হচ্ছে? তাহলে আর এর জন্য ভি আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে সমস্ত কণার কৌণিক রাশিগুলি, কৌণিক সরণ বলো, কৌণিক ত্বরণ বলো, কৌণিক বেগ বলো, সব সমান, কিন্তু রৈখিক বেগ, রৈখিক ত্বরণ এগুলো আলাদা হবে, ওমেগা আর ডট 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 হবে, একই রকম ভাবে হবে। নেক্সট, তাহলে আমরা ঘূর্ণন গতির সংজ্ঞা পড়লাম, ঘূর্ণন গতির বৈশিষ্ট্য পড়লাম, আসল বিষয়ে এখন আমরা প্রবেশ করি নাই। 3 নম্বর গতির কথা বলা হয়েছিল, মিশ্র গতি, তাই না? মিশ্র গতি আমরা পরে পড়বো এই চ্যাপ্টারেই। মিশ্র গতি মানে হচ্ছে, আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, মিশ্রণ থাকবে কার কার? চলন গতি প্লাস ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি আর চলন গতির মিশ্রণ থাকলে আমরা মিশ্র গতি পড়বো। যেমন চলন্ত সাইকেল বা চলন্ত মোটর গাড়ির চাকা, তার মিশ্র গতি আছে, তার রৈখিক সরণ আছে, হ্যাঁ, আবার সেটা ঘুরছেও আবার। শোনো, ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতির মধ্যে তফাৎটা কি? অনেকে বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতিকে গুলিয়ে ফেলে। তফাৎটা এখানেই, ছোট্ট তফাৎ, তেমন কিছু না। বৃত্তীয় গতি হচ্ছে কোনো কণার গতি বৃত্তীয় গতি হয়। আমরা যে পড়ে আসছি কোনো কণা, ওটা কোনো বড় বস্তু না। হ্যাঁ, বড় বস্তু ধরলেও সেটাকে কণা হিসাবে ধরেই আমরা পড়ে আসছি। আর এইখানে ঘূর্ণন গতি মানে হচ্ছে বড় বস্তু, দৃঢ় বস্তু, যেটা নাকি অসংখ্য কণার সমবায়ে গঠিত। তাহলে বৃত্তীয় গতি হচ্ছে অ্যাকচুয়ালি একটা কণার গতি, আর ঘূর্ণন গতি হচ্ছে কণার সমবায়ের গতি। আচ্ছা, এখন আমরা স্টার্ট করব নতুন একটা রাশি, যাকে বলা হয় জড়তা ভ্রামক।
জড়তার ভ্রামককে আমরা ক্যাপিটাল আই দিয়ে লিখবো। একদম তোমাদের কাছে নতুন একটা রাশি জড়তার ভ্রামক। দেখো, জড়তার ভ্রামকের ফিজিক্যাল মিনিংটা বুঝতে হবে। ফিজিক্যালি জড়তার ভ্রামক জিনিসটা কি তোমরা কি বলতে পারবে? ভরের ধর্ম কি? ভরের ধর্ম হচ্ছে বস্তুর গতির পরিবর্তনের বাধা সৃষ্টিকারী যে ধর্ম। কি বললাম? গতির পরিবর্তনের জন্য যে ধর্ম বাধা দেয়। ধরো একটা ভর গতিশীল, এটাকে আমি বল প্রয়োগ করলাম, এটা ভারী বস্তু, একটা হালকা বস্তু একই বেগে গতিশীল। বলো তো থামানোর জন্য কোথায় বেশি বল প্রয়োগ করতে হবে? ভারী বস্তুর ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে, হালকা বস্তুর ক্ষেত্রে কম বল প্রয়োগ করতে হবে। তাহলে গতির পরিবর্তনে বাধা সৃষ্টি করে বেশি কে? ভারী বস্তু, মানে ভর যার বেশি। আর হালকা বস্তু গতি সৃষ্টিতে বাধা কম সৃষ্টি করে, সেজন্য কম বল দিলেই হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। বুঝতে পারছো? গতির পরিবর্তনে বাধা সৃষ্টিকারী যে ধর্ম সেটাকে বলা হয় ভর। ভারী বস্তু, একটা বড় পাথরের টুকরা, এটাকে গতিশীল করতে আমাকে অনেক বল লাগবে। একটা ছোট্ট একটা পাথরের টুকরা গতিশীল করতে কম বল প্রয়োজন হবে। বুঝতে পারছো? ভর বেশি হলে বাধা বেশি দিবে, সেই জন্য বেশি বল আমাকে দিতে হবে। ঠিক ঘূর্ণন গতির ক্ষেত্রেও ভরের মতোই একটা রাশি জড়তার ভ্রামক। এইটা কি করে? ঘূর্ণন গতির পরিবর্তনে বাধা সৃষ্টি। বুঝতে পারছো? ঘূর্ণন গতির পরিবর্তনের জন্য বাধা সৃষ্টিকারী যে ধর্ম সেটাকে বলা হয় জড়তার ভ্রামক। রৈখিক গতির ক্ষেত্রে যে ধর্ম গতির পরিবর্তনে বাধা দেয়, আবার শোনো, রৈখিক গতির ক্ষেত্রে যে ধর্ম তার গতির পরিবর্তনে বাধা দেয় সেটাকে আমরা ভর বলি। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে গতির পরিবর্তনে যে বাধা সৃষ্টি করে সেটাকে আমরা বলবো জড়তার ভ্রামক। এটাও তো ভর হলেই না হইতো। কেন জড়তার ভ্রামক আলাদা করে বলছি? জড়তার ভ্রামক ভরের উপর তো নির্ভর করবেই, প্লাস আরো কিছু একটা বিষয়ের উপর নির্ভর করবে। আচ্ছা ধরো একটা চাকা, একটা চাকা একই সমান আরেকটা চাকা, একটা কাঠের একটা লোহার স্থির অবস্থায় আছে। এটার ভর বেশি মনে করো, ক্যাপিটাল এম, এটা লোহা, এটা স্মল এম, সাইজ একটু কম বেশি হয়ে গেছে। বলো তো চাকাটা স্থির আছে, আমি গতিশীল করতে চাই, কোনটাতে আমাকে বেশি বল প্রয়োগ করে, মানে অ্যাকচুয়ালি এখানে টর্ক বলে, এটাকে ঘোরাবো, এটাকেও ঘোরাবো। এটা লোহা, এটা কাঠের, ভর তাহলে আলাদা, সাইজ এক, মানে ব্যাসার্ধ সেম। বলো তো কোনটাতে বেশি বল প্রয়োগ করতে হবে? খুব স্বাভাবিকভাবে ভারীটাতে বেশি বল প্রয়োগ করতে হবে, এটা ঘোরাতে আমাদের বেশি কষ্ট হবে। তাহলে এই দুইটার মধ্যে কার জড়তা ভ্রামক বেশি? এটা লোহার। তারপর জড়তা ভ্রামক কার উপর নির্ভর করলো? ভরের উপর। এইবার দেখো, এইবার আমি একই ভর নিচ্ছি, ভর একই, একটা ছোট একটা বড়, এটাও এম ভর। বুঝতে পারছো? ভর তো সেই। এইবার তোমরা কি আইডিয়া করতে পারো কোনটাকে ঘোরাতে বেশি বল প্রয়োগ করতে হবে? ছোটটাকে সহজে ঘোরানো যাবে, বড়টাকে সহজে ঘোরানো যাবে না, ভর একই হলেও জড়তার ভ্রামক এটা বেশি। এবার তো ভর সেম, তাহলে কার উপর নির্ভর করছে? আরেকটা জিনিস, হ্যাঁ, ব্যাসার্ধের উপর নির্ভর করছে, দূরত্ব, তাই না? তাহলে দেখো ঘূর্ণন গতির ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী ধর্ম যেটা জড়তার ভ্রামক, সেটা শুধু ভরের উপর নির্ভর করে না তো, আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপরও নির্ভর করে। বুঝতে পারছো? ভর বন্টনের উপর নির্ভর করে, ভরটা কত দূরে আছে, ভরটা কত কাছে আছে ঘূর্ণাক্ষর থেকে, তার উপর নির্ভর করে। জড়তার ভ্রামক ফিলিংসটা হলো, এখন সংজ্ঞাটা লিখে দাও, বস্তুর যে ধর্ম ঘূর্ণন গতি পরিবর্তনে বাধার সৃষ্টি করে তাকে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে। হলো ঘূর্ণন গতির পরিবর্তনে যে ধর্ম বাধার সৃষ্টি করে তাকে জড়তার ভ্রামক বলে। এবার জড়তার ভ্রামক কার উপর নির্ভর করছে? তাহলে ভরের উপর নির্ভর করে, ভর বন্টনের উপর নির্ভর করে, কত দূরে ভর, কত কাছে ভর। ঘূর্ণাক্ষর থেকে যদি দূরে ভর হয় তো জড়তার ভ্রামক বেশি হবে, ঘূর্ণাক্ষর থেকে যদি কাছে ভর হয় তো জড়তার ভ্রামক কম হবে, ওটাকে ঘোরাতে সহজ। বুঝতে পারছো? তাহলে জড়তার ভ্রামক মূলত, তাহলে জড়তার ভ্রামক 1 নম্বর ঘূর্ণাক্ষর অবস্থান, ঘূর্ণাক্ষ কোথায় তার উপর নির্ভর করবে, ঘূর্ণাক্ষের অবস্থান। 2 নম্বর ভর বন্টন, মানে ঘূর্ণাক্ষ থেকে কত দূরে, বেশি ভর না কম ভর, ভর বন্টন। 3 নম্বর বস্তুর আকারের উপর নির্ভর করে। মেইন কথা এটাই, ঘূর্ণাক্ষ কোথায় হচ্ছে তার উপর নির্ভর করবে, ভর বন্টনের উপর নির্ভর করবে, বস্তুর আকার মানে ব্যাসার্ধ, দূরত্ব। এখন শোনো, আমরা ডাইরেক্ট সূত্র লিখবো জড়তার ভ্রামকের মান।
জড়তার ভ্রাবকের মান। দুই রকম বস্তু সংস্থা হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন বস্তু সংস্থা, আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বা দৃঢ় বস্তু। প্রথমে আমরা একটা বিন্দু বস্তু, একটি বিন্দু বস্তুর ক্ষেত্রে, ধরো একটা বিন্দু বস্তু একটা ঘূর্ণাক্ষের চারপাশে ঘুরছে। ধরো আমি একটা ঘূর্ণাক্ষ নিলাম, এর চারপাশে একটা বিন্দু বস্তু, এই যে বিন্দু বস্তু, এটা কিন্তু বিন্দু বস্তু, ঘোরানো হচ্ছে। বৃত্তপথের ব্যাসার্ধ এরকম এরকম বৃত্তপথে ঘোরানো হচ্ছে। এই বৃত্তপথের ব্যাসার্ধটা আমি আর ধরলাম। কণাটির ভর, এখানে কিন্তু কণা, বিন্দু বস্তু যেহেতু বলছে কণা, আর এখানে বৃত্ত পথের যে ব্যাসার্ধ আর, ঘুরছে এইভাবে একটা ঘূর্ণন, এইভাবে যে ঘুরছে ওই অক্ষের চারপাশে এইভাবে একটা চিহ্ন দিতে হয়। হ্যাঁ, তাহলে এই যে একটা বিন্দু বস্তুর এর জড়তার ভ্রামকের সূত্র, বিন্দু বস্তুর জড়তার ভ্রামক, দেখো ডাইরেক্ট সূত্র লিখবো, আই ইকুয়াল টু, ভরের উপর নির্ভর করে তো নাকি, আর ব্যাসার্ধের উপর নির্ভর করবে কত দূরত্বে আছে, আর স্কোয়ার, এম আর স্কোয়ার, এম ইন্টু আর স্কোয়ার। এইটা হচ্ছে কোনো বিন্দু বস্তুর জন্য জড়তার ভ্রামক, একটা কণার জন্য কিন্তু বলা হচ্ছে এটা। আচ্ছা, আর কিন্তু তোমরা কনফিউজ হবে না, আর হচ্ছে ঘূর্ণাক্ষর থেকে বস্তুর লম্ব দূরত্ব। অন্য দূরত্ব যদি দেওয়া থাকে, মাথায় কিন্তু আমাকে আনতে হবে ঘূর্ণাক্ষর থেকে লম্ব দূরত্ব কোনটা সেটা। আর ইকুয়াল টু ঘূর্ণাক্ষ থেকে বিন্দু বস্তুর লম্ব দূরত্ব বা কণার লম্ব দূরত্ব। তোমাকে হয়তো লম্ব দূরত্ব দেওয়াই নাই, কিন্তু লম্ব দূরত্ব তোমাকে বার করে নিতে হইতে পারে, আমি একটু পরে বলবো। ধরো এটা ঘূর্ণাক্ষর সাপেক্ষে একটা কণা এইভাবে ঘুরছে, এই বৃত্তপথে ঘুরছে, কিন্তু দূরত্ব বলা আছে এইটা, আর এখানে কোণ বলা আছে এটা ধরো এল, এল দৈর্ঘ্যের সূত্র দিয়ে এরকম নিচে একটা তলে ঘোরানো হচ্ছে বৃত্তপথে। তাহলে এখানে জড়তা ভ্রামক, বস্তুর ভর এম বলা আছে, তাহলে জড়তা ভ্রামক কত হবে, এম এল স্কোয়ার কি। তাহলে এইখান থেকে এই দূরত্ব আমাকে তাহলে বার করে নিতে হবে, তবেই পাবো আমরা এল সাইন থিটা হবে। তার মানে দূরত্ব নিতে হবে সবসময় লম্ব দূরত্ব, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বিন্দু বস্তুর জড়তা ভ্রামক, এটা গেল একটা বিন্দু বস্তু। এবার বিন্দু বস্তু সংস্থার জড়তা ভ্রামক, বিন্দু বস্তু সংস্থার জড়তা ভ্রামক। সংস্থা বলতে এখানে বিচ্ছিন্ন সংস্থা, বিন্দু বস্তুর সংস্থার জন্য জড়তার ভ্রামক। তার মানে কি, তার মানে হচ্ছে অনেকগুলো বিন্দু বস্তু ঘুরছে কোনো অক্ষের সাপেক্ষে। ধরো এটা অক্ষ, আমি কয়েকটা বিন্দু বস্তু নিলাম, m1 ভর, এদিকে m2 ভর, ধরো এখানে m3 ভর, এরা এই অক্ষের চারপাশে এই ব্যাসার্ধ ঘুরছে, এটা r1 ব্যাসার্ধ, এটা মনে করো r2 ব্যাসার্ধ, m3 কণাটি ঘুরছে এরকম একটা ব্যাসার্ধ নিয়ে, এটা r3, r1 r2 r3 ব্যাসার্ধে বৃত্তপথে m1 m2 বস্তু কণাগুলি ঘুরছে এই অক্ষের সাপেক্ষে, তাহলে এটা ঘূর্ণাক্ষ। তাহলে এখন জড়তার ভ্রামক কি হবে, সবগুলোর যোগ হবে, কারণ জড়তার ভ্রামক স্কেলার রাশি, আমি লিখে দিব। তাহলে সংস্থার জড়তার ভ্রামক, সংস্থার জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক যদি বলে তখন আমরা যোগ করব, আর কিছু না। আই ইকুয়াল টু প্রথমটার জড়তার ভ্রামক প্লাস দ্বিতীয়টার প্লাস তৃতীয়টার, এরকম ভাবে হবে। আরো থাকতে পারে i4 i5, আরো কণা থাকতে পারে। তার মানে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট 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 i ইকুয়াল টু, আর i ইকুয়াল টু এটাকে লেখার নীতি হচ্ছে সামেশন এম আর স্কোয়ার, যত কণা আছে সবার এম আর স্কোয়ার বের করে নিয়ে যোগ করে দাও, তাহলে জড়তার ভ্রামক বের হয়ে যাবে। এইবার আই এর একক বলো, আই এর একক কি, দেখো ভর আর দূরত্ব স্কোয়ার আছে, তার মানে কেজি মিটার স্কোয়ার হবে না। আই এর মাত্রা, আই এর মাত্রা, আই এর মাত্রা হচ্ছে ভর এম এল স্কোয়ার। আই একটি স্কেলার রাশি, যদি অপশন থাকে টেনসার, তাহলে টেনসার দিতে হবে, টেনসার রাশি। কি বললাম, যদি অপশন টেনসার থাকে তবেই, না হলে আর কোনো দরকার নাই পাকামো করার, যে আমি জানি কাটিয়ে দিবে, কিন্তু টেনসার কি রাশি সেটা জানার দরকার নেই এখন, শুধু মনে রাখ, আসবে না অপশনে টেনসার দিবে না। যদি কোনো পরীক্ষায় দিয়ে দেয়, শুধু তো বোর্ড পরীক্ষা না, অন্য পরীক্ষাও তো দেবে, যদি দিয়ে দেয় তাহলে টেনসার, মানে অপশনে যদি থাকে তবে টেনসার। মনে করো
অপশনে স্কেলার রাশি আছে, ভেক্টর রাশি আছে, টেনসার রাশি আছে, কোনোটিই না, চারটা অপশন। তখন আমি কোনটাতে দাগ দিব? টেনসারে দাগ দিব যদি দেওয়া থাকে। না হলে কিন্তু আমি পাকামো করব না, ডাইরেক্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যথার্থ কি রাশি, অবশ্যই আমি স্কেলার রাশি বলবো। হ্যাঁ, আর একটি তাহলে স্কেলার রাশি, সেই জন্য সবগুলো বস্তুর জড়তার ভ্রামক ডাইরেক্টলি যোগ হলো, দেখছো? স্কেলার রাশি না তো দিকের ব্যাপার থাকতো, ভেক্টর চিহ্ন হইতো, কেমন ভাবে ঘুরছে তার উপর নির্ভর করতো। স্কেলার রাশি তাহলে আচ্ছা হইলো। এখানে বস্তু সংস্থাটা কেমন? বিচ্ছিন্ন। হ্যাঁ, বিচ্ছিন্ন সামনে লিখে নিতে পারো, এখানে বিচ্ছিন্ন বস্তু সংখ্যা লিখতে পারো, কারণ আরেক ধরনের বস্তু সংস্থা আছে যেটাকে আমরা নিরবিচ্ছিন্ন বলি, এটা বিচ্ছিন্ন বস্তু সংস্থা। এবার বিচ্ছিন্ন বস্তু সংস্থা জড়তা ভ্রামকের অঙ্ক স্টার্ট করব। কয়েকটা প্রশ্ন আমি দিচ্ছি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে একটা কণা যার ভর 2 কেজি, এর অবস্থান 3,4, 3,4 অবস্থানে একটা কণা আছে। এই কণাটি যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরে, এক্স অক্ষের চারপাশে ঘোরে, তাহলে জড়তার ভ্রামক আই এক্স। ওয়াই অক্ষের সাপেক্ষে যদি ঘোরে, জড়তার ভ্রামক আই ওয়াই। আর এখানে একটা জেড অক্ষ আছে, জেড অক্ষের সাপেক্ষে যদি ঘোরে, সেটাকে আমরা আই জেড বলবো। তাহলে এখানে আই এক্স, আই ওয়াই এবং আই জেড নির্ণয় করো। দেখো একটা কণা ঘুরছে, বিভিন্ন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আলাদা আলাদা হবে। আমি শুরুতেই লিখছিলাম ঘূর্ণাক্ষের উপর নির্ভর করে, ঘূর্ণাক্ষ কাকে ধরছি তার উপর জড়তার ভ্রামক অবশ্যই নির্ভর করে। আই এক্স, আই ওয়াই এবং আই জেড নির্ণয় করো। হ্যাঁ দেখো প্রশ্ন কি, 2 কেজি ভর কোথায় আছে? 3-4 অবস্থানে আছে। এক্স অক্ষের চারপাশে যদি কণাটি ঘোরে, তাহলে জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামকের সূত্র আমরা কি জানলাম? শুধুমাত্র একটাই তো কণা, এখানে একটা কণা, জড়তার ভ্রামক সূত্র এম আর স্কয়ারই হয়। এবার এক্স অক্ষের চারপাশে ঘুরলে ভর কত? 2। আর কত এখানে দূরত্ব, ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব আই এক্স। ডাইরেক্ট করবো তো, ডাইরেক্ট এক্স অক্ষের চারপাশে যখন ঘুরবে আই এক্স, এম আর স্কয়ার, তো এম কত? 2। এবার কত স্কয়ার হবে দূরত্বটা? এক্স অক্ষের চারপাশে ঘুরছে, এক্স অক্ষের যখন চারপাশে ঘুরবে ব্যাসার্ধ তখন এইটা না, এইভাবে ঘুরবে না? তাহলে এই দূরত্বটা কোন দূরত্ব? এটা ওয়াই অক্ষের দিকে দূরত্বটা কত? 4। তাহলে 4 এর স্কয়ার 32 কেজি মিটার স্কয়ার। আই ওয়াই, ওয়াই অক্ষের চারপাশে যখন ঘুরবে তখন জড়তার ভ্রামক 2 ইন্টু, হ্যাঁ ওয়াই অক্ষের থেকে দূরত্ব ধরতে হবে, এইভাবে ঘুরবে তখন, মনে মনে কল্পনা করবে এইভাবে ঘুরছে, 2 ইন্টু 3 এর স্কয়ার। দেখো যখন এক্স তখন ওয়াই স্থানাঙ্ক আসছে, যখন ওয়াই তখন এক্স স্থানাঙ্ক আসছে, কিন্তু 18 কেজি মিটার স্কয়ার। জেড অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে, জেড অক্ষ কিভাবে থাকে সেই আইডিয়া আছে তো? ভর তো 2, জেড অক্ষ কিরকম থাকবে? হ্যাঁ জেড অক্ষ এরকম। তাহলে এই অক্ষর থেকে এই কণাটার দূরত্ব কত? এই অক্ষর থেকে এই দূরত্বটা কত? এটা 5 না? এটা 3, এটা 4, অতিভুজ কত? 5। তাহলে জেড অক্ষের সাপেক্ষে ঘুরলে জেড অক্ষের থেকে দূরত্ব নিতে হবে, তবে 2 ইন্টু 5 স্কোয়ার, 25 দুগুণে 50 কেজি মিটার স্কোয়ার। পরের অঙ্ক, ঘূর্ণাক্ষ নিচ্ছি, এটা ঘূর্ণাক্ষ 1 কেজি, এখানে একটা ভর নেওয়া আছে একদম ঘূর্ণাক্ষের উপরে, আরেকটা ভর এখানে নেওয়া আছে যার দূরত্ব 3 মিটার, আর এটার ভর মনে করো 2 কেজি। আরেকটা কণা 5 মিটার দূরে আছে, 4 কেজি ভর, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাকে আমি 6 মিটার করে দিলাম। এই যে 3টা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এইখানে একটা কণা, সবাই এই অক্ষের সাপেক্ষে ঘুরছে। দেখো ঘূর্ণাক্ষ এবার এরকম। মোট জড়তার ভ্রামক যখন বলবে আই ইকুয়াল টু 3টার জড়তার ভ্রামক যোগ করতে হবে। এখানে কোশ্চেন কেমন থাকবে? সংস্থার আই নির্ণয় করো। হ্যাঁ তাহলে আই ইকুয়াল টু দীপঙ্করের কোশ্চেন, আর সামেশন বললে তো হবে না, অঙ্কের মধ্যে ইউজ করা যাবে না। তাহলে এম আর স্কয়ার যোগ এম আর স্কয়ার যোগ এম আর স্কয়ার, 3টার জন্য আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ বলো তাহলে, তাহলে তো কয়টা বস্তু আছে? হ্যাঁ যে বস্তুটা এখানে আছে তার জড়তার ভ্রামক কত? এর ব্যাসার্ধ কত? যেটা অক্ষের উপরে আছে তার ব্যাসার্ধ 0, তাহলে ওর জড়তার ভ্রামক 0, তাহলে এটার তো 0। এবার এটা 2 কেজি, 2 ইন্টু দূরত্ব স্কয়ার কত? লম্ব দূরত্ব দেওয়া আছে কিনা সেটা দেখো, 3 এর স্কয়ার প্লাস এটা লম্ব দূরত্বই আছে, আর এটা দেখো লম্ব দূরত্ব কি? এবার
লম্ব দূরত্ব কোনটা তোমাকে বার করে নিতে হবে, লম্ব দূরত্ব এইটা। তাহলে ওখানে 4 কেজি আছে, দূরত্ব মানে এই লম্ব দূরত্ব, কত লম্ব দূরত্ব 6 sin 30 তার স্কয়ার। লম্ব একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ ইনটু sin θ। অতিভুজ 6 ইনটু sin 30, তাহলে 2 9 2 18 এখানে যোগ 4 6 sin 30 হাফ মানে 3 এর স্কয়ার মানে 9, 4 নং 36 আর 18 18 যোগ 36 3 18 নং 54 54 কেজি মিটার স্কয়ার। বুঝতে পারছো? দূরত্ব নিতে হবে লম্ব দূরত্ব। সংস্থার যখন চাবে সবার যোগ, কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে সেটাও ইম্পর্টেন্ট, সেটা নজর করতে হবে। ওটাই তো আসল, আগে অক্ষ দেখতে হবে কার সাপেক্ষে ঘুরছে। অক্ষ এক জায়গায় বললো তুমি আরেকটা করে দিলে তাহলে তো হবে না। তাহলে নেক্সট অঙ্ক দেখো, এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নেওয়া হলো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ এ এ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ অবশ্যই আছে। দেখো প্রশ্ন, 3 কোণায় 3টা ভর আছে, এম 3টা ভরই আমি সেমই দিলাম, এম এম। হ্যাঁ অবশ্যই ঘুরছে, সেই ঘোড়াটা কোন দিকে ঘুরছে সেটা এখনো বলি নাই, না ঘুরলে তো হবে না। ঘুরছে কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অনুযায়ী জড়তার ভ্রমক হবে। যখন এক্স অক্ষের চারপাশে ঘোরে তখন জড়তার ভ্রমক I1, যখন ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরে তখন জড়তার ভ্রমক I2, যখন জেড অক্ষের সাপেক্ষে ঘোরে তখন I3, যখন ঠিক মাঝখান দিয়ে একটা রেখা টানা হলো এই অক্ষের চারপাশে ঘোরে তখন I4, আর যখন ত্রিভুজের ভারকেন্দ্র সাপেক্ষে ঘোরে এইভাবে তখন I5। 5টা প্রশ্ন আলাদা আলাদা। তাহলে I1, I2, I3, I4, I5 নির্ণয় করো। I1 দিয়ে স্টার্ট করলাম। I1 3টা কণার জন্য তুমি একটা কাজ করো, কণাগুলির তুমি নাম্বারিং করতে পারো। এটা 1 নম্বর কণা, এটা 2 নম্বর কণা, এটা 3 নম্বর কণা, না করলেও হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি 3টা কণার নাম্বার দিলাম। প্রথম কণাটার জন্য জড়তার ভ্রমক যখন এক্স অক্ষের সাপেক্ষে ঘুরছে, বলো এটার জড়তার ভ্রমক কত? অক্ষের উপরে আছে, তাহলে 0। এই কণাটার কত? 0। আর এটা এক্স অক্ষের সাপেক্ষে ঘুরছে, দূরত্ব এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব কোনটা? এক্স অক্ষের থেকে লম্ব দূরত্ব এইটা, এইখান থেকে এইটুকু, এটুকু কত? সমবাহু ত্রিভুজের উচ্চতা m ইন্টু √3a/2 হোল স্কয়ার, তাহলে 3/4 m²। একটা অঙ্ক হয়ে গেল। কেন একটার মধ্যে এতগুলো অঙ্ক দিলাম? যাতে ক্লিয়ার ধারণা হয়। I2 মানে ওয়াই অক্ষের সাপেক্ষে আছে, ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরছে, এই যে এটা ওয়াই অক্ষ, এটা অক্ষের উপরেই আছে। আর এইটা ঘুরবে কিভাবে? এইভাবে। এইটা ঘুরবে কিভাবে? এটাও ঘুরবে এইভাবে। এটার ব্যাসার্ধ বড় ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ ছোট ব্যাসার্ধ, ওয়াই অক্ষের চারপাশে ঘুরছে, আর এটা তো অক্ষের উপরেই আছে। তাহলে প্রথম কণার জন্য জড়তার ভ্রমক 0। দ্বিতীয় কণার জন্য m ইন্টু দূরত্ব স্কয়ার, ওখান থেকে দূরত্ব লম্ব দূরত্বই তো আছে, এ হয়ে গেল দ্বিতীয় কণা। তৃতীয় কণা m a/2 হোল স্কয়ার, তৃতীয় কণা দূরত্ব a/2 আছে, তাহলে m² প্লাস m²/4 মানে 5m²/4 অ্যান্সার। এবার I3 বলছে জেড অক্ষের সাপেক্ষে, আবারও জেড অক্ষটা এখানে বলছে, তাহলে প্রথম কণাটি অক্ষের উপরেই আছে, তাহলে এর জড়তার ভ্রমক তো 0। জেড অক্ষ এরকম আছে, বাকি দুইটা কণা ঘুরছে কিভাবে? এটাও ঘুরছে এইভাবে, ওটাও ঘুরছে এইভাবে, আর এটাই লম্ব দূরত্ব, এটাই লম্ব দূরত্ব দুটোরই। m² প্লাস m² ইকুয়াল টু 2m² হয়ে গেল I3। I4 কোনটা বলছে? মাঝখানে একটা রেখা টেনে এর চারপাশে ঘুরছে, এটার জন্য 0। আমি আচ্ছা এই দাগটা স্পষ্ট করে দেই, এই দাগটা একটু স্পষ্ট করে দিই। এই অক্ষটা, হ্যাঁ এই অক্ষের চারপাশে ঘুরছে যখন অক্ষ এটা, তাহলে এটাও ঘুরছে এইভাবে, এটাও ঘুরছে এইভাবে। কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? এটা আর এটা, ওটার জন্য জড়তার ভ্রমক 0। তাহলে 1 নম্বরের জন্য, এটার জন্য m a/2 হোল স্কয়ার, 2 নম্বরের জন্য m a/2 হোল স্কয়ার, 3 নম্বরের জন্য 0।
2m²/4 মানে m²/2। লাস্ট I5 যখন ত্রিভুজের ভারকেন্দ্রটির সাপেক্ষে ঘুরছে তিনটি কণাই, অক্ষটা কিরকম সেরকম দেখতে হবে। এই যে এরকম ক্রস চিহ্ন দেওয়া আছে না, ক্রস চিহ্ন মানে তোমার অক্ষটা এইভাবে গেছে, এই তলের সঙ্গে অক্ষটা লম্বভাবে আছে। যে অক্ষ যেমন লম্বভাবে আছে, এখানেও অক্ষটা লম্বভাবে। তাহলে এই কণাটা এইভাবে ঘুরছে, এই কণাটা এইভাবে ঘুরছে, এই কণাটা এইভাবে ঘুরছে, তিনটা কণাই ঘুরছে, তিনটার জন্য যত হবে। আচ্ছা, তিনটারই দূরত্ব সমান সমান? অবশ্যই, মধ্যে আছে, সমান সমান হবেই। তোমরা কি দূরত্ব জানো? ত্রিভুজের ভারকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব, এইটাকে আমরা বলি ত্রিভুজের উচ্চতা। এখান থেকে এটুকু না, ত্রিভুজের উচ্চতার সূত্র সমবাহু ত্রিভুজের √3a/2। এই উচ্চতার, আর এখানে ভারকেন্দ্র তো 2:1 রেশিওতে ডিভাইড হয় না? তাহলে উচ্চতার 2/3 এটা, উচ্চতার 1/3 এটা। ভুল হয় না জানো? যদি কম্পিটিটিভ এক্সাম দাও, এগুলোর জন্য টাইম ওয়েস্ট করা যাবে না, মাথার মধ্যে সবসময় থাকতে হবে। এবার চিন্তা করো, ভারকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব √3a/2, তার 2/3। ভারকেন্দ্র থেকে বাহুর দূরত্ব √3a/2 ইন্টু 1/3। এটা যেন মনে থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে 2 ক্যান্সেল হয়ে গেল, √3a/3 মানে a/√3। লাস্ট ফাইনাল রেজাল্ট, ভারকেন্দ্রের থেকে শীর্ষবিন্দুর দূরত্ব a/√3। তাহলে ভারকেন্দ্র থেকে বাহুর দূরত্ব এর অর্ধেক, a/2√3। ঠিক আছে, এই ছবিটা শুধু একে সাইডে রেখে দাও। ভারকেন্দ্রের থেকে শীর্ষবিন্দু দূরত্ব a/√3, ভারকেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর লম্ব দূরত্ব a/2√3, তার অর্ধেক। অনেক জায়গায় থাকবে এটা দিয়ে অঙ্ক। হ্যাঁ, এখন দেখো I5 যেটা, m তো m, দূরত্ব কোনটা? এইটা ভারকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব কত? a/√3। এটাও a/√3, এটাও a/√3, সবগুলো ভরই সেম। তাহলে একটার জন্য m ইন্টু a/√3 তার হোল স্কোয়ার, ঠিক আছে তো, m²। তিনটার জন্য, তিনটা তো সেমই আছে, 3 গুণ করে দিলে হয়ে যাবে, ব্যাস I5। তাহলে দেখো m² আসলো। তাহলে আমরা বিচ্ছিন্ন বস্তু সংস্থার জড়তার ভ্রামক কিভাবে নির্ণয় করে আমরা দেখলাম। এরপরে আমরা দৃঢ় বস্তু বা রিজিড বডির জড়তার ভ্রামক নির্ণয় আমরা কিভাবে করি সেটাও দেখব। দেখো, এবার লেখো নিরবিচ্ছিন্ন বস্তু সংস্থার জড়তার ভ্রামক। হেডিং দাও। নিরবিচ্ছিন্ন বস্তু সংস্থা মানে কিন্তু রিজিড বডি, দৃঢ় বস্তু। নিরবিচ্ছিন্ন বস্তু সংস্থার, বস্তু কণার সংস্থার আর কি, কণার সংস্থার জড়তার ভ্রামক নির্ণয়। দেখো, আমি সূত্রটা বলে দিই কিভাবে নির্ণয় করে। ধরো এখানে একটা রিজিড বডি আছে, কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, একটা অক্ষই রাখি। এই অক্ষ থেকে এই অক্ষ সাপেক্ষে এই দৃঢ় বস্তুটা ঘুরছে। দৃঢ় বস্তুর মধ্যে অসংখ্য বিন্দু বস্তু আছে। বিন্দু বস্তুর জড়তার ভ্রামক আমরা দেখলাম m², তাই না? আমি যদি এর মধ্যে একটা ক্ষুদ্র বস্তু কণা ধরে নেই যার ভর dm এবং এর দূরত্বটা হচ্ছে r, তাহলে dmটার জড়তার ভ্রামক কত? dm কণাটার dm ইন্টু r²। তাহলে এই ক্ষুদ্র কণাটার জড়তার ভ্রামক dm ইন্টু r² হলে গোটা বস্তুটার জড়তার ভ্রামক হবে ইন্টিগ্রেশন dm r²। ব্যাস, এই ক্ষুদ্র ক্ষুদ্র জড়তার ভ্রামক যোগ করলে, কারণ জড়তার ভ্রামক স্কেলার রাশি, যোগ মানে আমার ইন্টিগ্রেশন, তাহলে এই সম্পূর্ণ বস্তুটার জড়তার ভ্রামক ইন্টিগ্রেশন dm ইন্টু r²। ব্যাস, আর কিছুই নাই। এটা সূত্র। প্রয়োজনে এটা x দিয়ে লিখবো, প্রয়োজনে y দিয়ে লিখবো rটাকে। আচ্ছা, এবার শোনো, দৃঢ় বস্তু 3 টাইপের হয়। 1D বস্তু, 1 ডাইমেনশনাল বস্তু কাকে বলি আমরা? একটা তার, দণ্ড, এগুলোকে 1 ডাইমেনশনাল বস্তু বলি। যার শুধু দৈর্ঘ্য থাকবে সেটাই 1 ডাইমেনশনাল বস্তু, তারের শুধু দৈর্ঘ্যটাই আছে আমরা ধরে নিই। 2D বস্তু বলতে কি বুঝি? কোনো পাত, চাকতি, রিং, বলয় আর কি, বলয়ের আরেকটা নাম রিং, বুঝতে পারছো? 2D বস্তু। 3D বস্তু যার 3টা মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। 2D বস্তু শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা শুধু দৈর্ঘ্য আছে। 3D বস্তু বলো, উদাহরণ দাও। সায়ন। আচ্ছা, সায়ন তাহলে লিখি। কিন্তু মুশকিলটা হচ্ছে সায়ন কিন্তু রিজিড বডি না। সায়নকে একটু চাপ দাও, চ্যাপটা হবে। চাপ দিলে চ্যাপটা যদি হয়ে যায় সেটা রিজিড বডি হলো না। আমরা তো এখানে রিজিড বডি পড়ছি,
তাহলে সাধারণ লিখেও আমাকে কাটতে হতো। হ্যাঁ, 3D বডি ঠিক আছে, 3D কিন্তু রিজিড না তো, আবার মানে দৃঢ় বস্তু না তো, তাই না? ওকে আমি নমনীয় বস্তু বলবো, নমনীয় বস্তু। হ্যাঁ ঠিক আছে, 3D বস্তু দেখো, গোলক, চোঙ, ঘনক ইত্যাদি। ঠিক আছে, এখন দেখো ওয়ান ডাইমেনশনাল বডির জড়তার ভ্রামক, মানে একটা দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করব। দণ্ডের জড়তার ভ্রামক, শোনো, দণ্ড কিভাবে ঘুরবে তার উপর নির্ভর করবে দণ্ডের জড়তার ভ্রামক। অক্ষ কোথায় ধরবে সেটা তো ইম্পর্টেন্ট। ঘূর্ণাক্ষ, প্রান্তগামী এবং দণ্ডের সাথে লম্বভাবে। ঘূর্ণাক্ষ কিরকম সেটা ইম্পর্টেন্ট, তাছাড়া আমরা করতে পারবো না। তাহলে এইটা একটা দণ্ড, এটা একটা রিজিড বডি। এইটার বলছে অক্ষটা কোথায়, প্রান্তগামী, এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ। এইটা ঘূর্ণাক্ষ, প্রান্তগামী এবং দণ্ডের সঙ্গে লম্বভাবে আছে। দেখো দণ্ডটা এইভাবে ঘুরছে, এটা অক্ষ, এটা দণ্ড, এইভাবে রাখছি তো, এইভাবে ঘোরানো হচ্ছে, বুঝতে পারছো? এক প্রান্তে অক্ষ আর দণ্ডটাকে ঘোরানো হচ্ছে এইভাবে। হ্যাঁ, তাহলে এইটার জড়তার ভ্রামক কত হবে? দণ্ডের ভর বড় হাতের এম এবং দৈর্ঘ্য এল, দণ্ডের ভর এম আর দৈর্ঘ্য এল। আমরা করব কি, এক্স দূরে দণ্ডের একটা ক্ষুদ্র অংশ ধরে নিব যার দৈর্ঘ্য ডিএক্স, আর ডিএক্স দৈর্ঘ্যেরই ভর হচ্ছে ডিএম। ক্ষুদ্র তো, ডিএক্স দৈর্ঘ্যের ভর ডিএম। তাহলে এটার ভর যদি ডিএম হয়, ডিএম ভর আর দূরে, কি বলছিলাম, ডিএম আর স্কোয়ার ইন্টিগ্রেশন, তাহলে ডিএম এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে না হয়ে যাবে। জড়তার ভ্রামক একবার লিখি, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএম ইন্টু এক্স স্কোয়ার, ওখানে ছিল আর স্কোয়ার, এখানে এক্স। এবার সুষম দণ্ড আমি ধরে নিচ্ছি, এইখানেও তাহলে উল্লেখ করে দাও সুষম। সুষম দণ্ড মানে দণ্ডের একক দৈর্ঘ্যের ভর, যারা আগের দিন ছিল জানো, ল্যামডা দিয়ে লিখছিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু এম বাই এল। সুষম দণ্ডের ক্ষেত্রে ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, ভরের রৈখিক ঘনত্ব, রৈখিক ভর ঘনত্ব, দণ্ডের ভর বাই দণ্ডের দৈর্ঘ্য। সুষম না হলে কি লিখছিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু ডিএম বাই ডিএক্স লিখছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো ল্যামডা যদি একক দৈর্ঘ্যের ভর হয়, ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? এক দৈর্ঘ্যের ভর হচ্ছে ল্যামডা, ল্যামডা মানে তো তাই একক দৈর্ঘ্যের ভর, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? ল্যামডা ডিএক্স। আর এটাই তো ডিএক্স দৈর্ঘ্যের ভরটাকেই তো ধরলাম আমি ডিএম। ডিএম ইকুয়াল টু কি তাহলে, ল্যামডা ইন্টু ডিএক্স। ডিএম এর জায়গায় ল্যামডা ডিএক্স বসাতে হবে, আর কিছু না। ল্যামডা ডিএক্স আবার এক্স স্কোয়ার, যেহেতু দণ্ড সুষম সেই জন্য ল্যামডা বাইরে আসবে, ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, ল্যামডা বাইরে আসবে এক্স স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশনের লিমিট এক্স এর মান কোথা থেকে কোন পর্যন্ত ভ্যারি করবে, এটা হচ্ছে ঘূর্ণাক্ষ। ঘূর্ণাক্ষ থেকে দণ্ডের এক প্রান্ত কোথায়, শূন্যতে, এক্স এর মান শূন্যতে শুরু, আরেক প্রান্ত কোথায়, এল দূরে, এল, 0 টু এল। তোমাকে যদি বলতো দণ্ড এখানে, ঘূর্ণাক্ষ এখানে, এইটা এল, বাট ঘূর্ণাক্ষ থেকে দণ্ডের এক প্রান্ত এ দূরে, একই রকম ভাবে করতাম, শুধু লিমিটটাই চেঞ্জ হতো। লিমিটটা এখানে কি হবে, এখানে ঘূর্ণাক্ষ থেকে সব দূরত্ব নিতে হয়, এই প্রান্তের দূরত্ব আর এই প্রান্তের দূরত্ব। হ্যাঁ, লোয়ার লিমিট হবে এ, আপার লিমিট এ প্লাস এল, বোঝা গেল? তাহলে এইখানে তো আমি এখান থেকে শুরু করছি, তাহলে 0 টু এল হবে। আচ্ছা, আই ইকুয়াল টু ল্যামডা লিমিট 0 টু এল, আপার লিমিট বসালে শুধুমাত্র এল কিউবই হবে, লোয়ার লিমিট তো 0ই আছে। আর ল্যামডা মানে হচ্ছে এম বাই ক্যাপিটাল এল, নিচে 3, তারপরে এল কিউব। দেখো আই ইকুয়াল টু 1/3 এম এল স্কোয়ার। ডাইরেক্ট মনে রাখতে হবে, দণ্ডের এক প্রান্তে যদি ঘূর্ণাক্ষ হয়, জড়তা ভ্রামক 1/3 এম এল স্কোয়ার। দণ্ডের সঙ্গে লম্বভাবে অবস্থিত প্রান্ত বিন্দুগামী কোন অক্ষ, তার সাপেক্ষে জড়তা ভ্রামক। হ্যাঁ, এবার এই দণ্ডেরই জড়তা ভ্রামক ঘূর্ণাক্ষ জায়গায় জায়গায় নিলে জড়তা ভ্রামক আলাদা আলাদা হবে। দেখো 2 নম্বর, ওটা 1 নম্বর দিতে পারো, আগেরটা, এটা 1 নম্বর দিতে পারো, এটা 2 নম্বর। এইবার ঘূর্ণাক্ষ আমি আর লিখবো না,
ঘূর্ণাক্ষ হচ্ছে এইটা। কি বুঝলা ঘূর্ণাক্ষ? এটা মানে মাঝখানে ঘূর্ণাক্ষ, তাই তো? ঘূর্ণাক্ষ কোথায় আছে তাহলে? দণ্ডের ভর কেন্দ্রগামী, এভাবে বলে। এটা দণ্ডের ভর কেন্দ্রগামী ঘূর্ণাক্ষ। আর দণ্ডের সঙ্গে কিভাবে আছে? লম্বভাবে। দণ্ডের লম্বভাবে ভর কেন্দ্রগামী, দণ্ডের লম্বভাবে ভর কেন্দ্রগামী, অক্ষ সাপেক্ষে। এটাও ওই ইন্টিগ্রেশন করেই আসবে। কত আসবে জানো তো? শুধুমাত্র ইন্টিগ্রেশন লিমিটটা চেঞ্জ হবে। আমি ডাইরেক্ট লিখবো 1/12 ml স্কোয়ার, ব্যাস শেষ। একই ওই সেম ইন্টিগ্রেশন, শুধুমাত্র লিমিটটা চেঞ্জ। এখানে লিমিট হবে -L/2 থেকে +L/2 পর্যন্ত। এবার শোনো নম্বর 3, ঘূর্ণাক্ষ দেখো এরকম, থিটা কোণে আছে দণ্ড, এল দৈর্ঘ্যের দণ্ড, এই ঘূর্ণাক্ষের চারপাশে ঘুরছে। ডাইরেক্ট সূত্র I = প্রান্তে আছে ঘূর্ণাক্ষ, প্রান্ত থাকলে 1/3, প্রান্ত থাকলে 1/3, আর এখানে এম, এল এর জায়গায় এল সাইন থিটা লিখতে হবে, শুধু এল এর জায়গায় এল সাইন থিটা হোল স্কোয়ার। দেখো দেখো দেখো, এটা কি ছিল? 1/3 ml স্কোয়ার প্রান্তে, এটাও প্রান্তে, শুধু কোণ আছে সেই জন্য 1/3 ml স্কোয়ার ছিল, এখানে এল সাইন থিটা স্কোয়ার। তারপরে লাস্ট দণ্ড সম্পর্কে লাস্ট কথা এরকমই একটা। এবার দেখো দণ্ড ঘুরছে এইভাবে, এটা 4 নম্বর। এইবার থিটা কোণ এখানে, দণ্ড এইভাবে ঘুরছে, এল দৈর্ঘ্যের দণ্ড আবারও, ঘূর্ণাক্ষ মাঝখান দিয়ে গেছে, ভরকেন্দ্রগামী। ভরকেন্দ্রগামী যখন 1/12 আসবে, তাহলে এখানে আই আসবে 1/12 এম, এল এর জায়গায় এল সাইন থিটা। ব্যাস, দণ্ডের জড়তার ভ্রামক বিভিন্নভাবে ঘূর্ণনের ক্ষেত্রে হলো। হোমওয়ার্ক দিচ্ছি, দণ্ডের দৈর্ঘ্য এল, ভর এম, ওটা একই। দণ্ডের দৈর্ঘ্য এল, ভর ক্যাপিটাল এম। এটা জড়তার ভ্রামক বার করে আমাকে পাঠাবে, ইন্টিগ্রেশন করতে হবে। শুধুমাত্র ইন্টিগ্রেশন লিমিটটা চেঞ্জ হচ্ছে, আর কিছু। ইন্টিগ্রেশন লিমিট চেঞ্জ করে বসিয়ে দেখাবে আমাকে কত হয়। একটা ইন্টিগ্রেশন দেওয়া হলো বাড়িতে আজকে রাত্রেই, পরে আর পারবে না। পারলে আজকেই পারবে, নাহলে আর পারবে না।